আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আমাদের ধারাবাহিকতার যে ক্লাসগুলো আমরা নগদান বই নিয়ে কাজ করেছিলাম, আজকে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে সমস্যা সমাধান নিয়ে আমরা এই আজকের ক্লাসে সমাধান করব, সমস্যা সমাধান নিয়ে। তো তোমরা এই মুহূর্তে বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসে গেছো এবং যারা যুক্ত হচ্ছ এবং অন্যদেরকে একটু শেয়ার করে জানিয়ে দাও এবং তাদেরকে দেখার সুযোগ করে দাও। আমরা আজকে নগদান বইয়ের যে 123 নম্বর পৃষ্ঠার 2 নম্বর সমস্যা নিয়ে সমাধান করব। তোমরা বই খাতা কলম নিয়ে বসে যাও। আর তার আগে আমার সাউন্ড এবং বোর্ডের লেখা এবং সবগুলো স্পষ্ট আছে কিনা একটু যদি কমেন্ট বক্সে কমেন্ট করলে আমার জন্য সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেই অংশটি নিয়ে কথা বলবো সেটা হলো 2 নং একটি প্রশ্নটা আমি প্রথম পড়ে শোনাবো, তারপরে আমরা ক খ গ এর প্রশ্নের উত্তর আমরা সমাধান করব এবং আমরা পরীক্ষার খাতায় কিভাবে সমস্যা এগুলো করব সেই বিষয়গুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে যে বিষয়গুলো চাচ্ছে, আমরা প্রথমে যে প্রশ্নগুলো যে চাচ্ছে সেই প্রশ্নগুলো এখানে আমরা আগে একটু দেখি কি কি প্রশ্ন চেয়েছে। এখানে তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নে 3টা প্রশ্ন থাকে, ক খ গ। প্রথম প্রশ্নের উত্তর 2 নম্বরের থাকে, তার জন্য প্রাপ্ত নম্বর 2। তো আমরা সেইভাবেই উত্তর করব এবং খতে একটু তুলনামূলকভাবে অনুধাবনমূলক এবং আরেকটু গয়েরটা আরেকটু বেশি উচ্চতর অনুধাবন এই বিষয়ে আছে। এর জন্য ক্ষয়ে হলো 4 নম্বর এবং গয়ে হলো 4 নম্বর দেওয়া থাকে। তাহলে আমরা কিভাবে প্রশ্ন ইয়া করব। আমরা কতে বলছে বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা জানি অফিস সরঞ্জাম কি, এই বিষয়গুলো আমরা এখান থেকে খুঁজে বের করব এবং আমরা সেইভাবে লিপিবদ্ধ করব। কতে বলা আছে জুন 1 থেকে জুন 15 তারিখের লেনদেন অবলম্বনে 2 গড়া নগদান বই তৈরি করার জন্য প্রস্তুত করার জন্য এখানে আমাদের বলা হয়েছে। আমরা সেখান থেকে সেগুলোকে এনে আমরা করব। গতে বলা হয়েছে প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা ধরতে হবে এবং ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা ধরে জুন 18 হতে 30 তারিখের লেনদেনের সাহায্যে একটি 3 গড়া নগদান বই করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু থেকে নগদান বইয়ের ধারণা, প্রকারভেদ, তারপরে 1 গড়া নগদান বইয়ের ছক, 2 গড়া নগদান বইয়ের ছক, প্রস্তুত প্রণালী, 3 গড়া নগদান বইয়ের ছক, প্রস্তুত প্রণালী, সেগুলো সম্পর্কে জেনেছি। আরও জেনেছি নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে, আরও জেনেছি নগদ প্রদান জাবেদা সম্পর্কে। আমরা আজকে যেই সমস্যাটা নিয়ে আমরা সমাধান করব সেটা তোমরা আমার সাথে সাথে খাতায় করার চেষ্টা করো। তাহলে প্রশ্নটা এখানে আছে শিক্ষার্থী বন্ধুরা। আমরা এবার যে তথ্যগুলো দেওয়া আছে, যেটাকে আমরা উদ্দীপক হিসেবে চিহ্নিত করি, সেটা দেওয়া আছে। জুনের 1 তারিখে নগদ 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। জুনের 3 হলো যমুনা ট্রেডার্সের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান। তারপরে জুন 5-এ ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমরা একটা প্রশ্ন পেয়েছি যে বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য, তাহলে আমরা এখানে একটা ফটোকপি মেশিন, এটা আমরা অফিস সরঞ্জামের আওতায় আসে, আমরা এখানে এটা ধরবো। তারপর হলো জুনের 9 তারিখে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা, ব্যবসা প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। তারপরে জুন 15 ফটোকপি মেশিনের বহন খরচ এবং সংস্থাপন খরচ প্রদান মোট 3,000 টাকা। তারপরে জুনের 18 ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং প্রদেয় বিল পরিশোধ 15,000 টাকা। তারপরে জুন 22 পতেঞ্জা স্টোর্স হতে 13,000 টাকার চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বার্তা মঞ্জুর করে। তারপরে জুনের 26 তারিখ যমুনা ট্রেডার্সকে 10% বার্তায় নগদে 20,000 টাকা এবং
25,000 টাকার চেক ইস্যু করে। তারপরে জুন 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা এবং চার্জ কর্তন করলো 1000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নের আমরা অবশ্যই তথ্য পেয়ে গেছি। আমরা এখানে লিখবো প্রশ্ন নং 2, এখানে লিখবো ক, তো লিখবো বন্দর ট্রেডার্সের শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য। তাহলে আমরা লিখবো এখানে অফিস মূল্য নিরূপণ। আমরা নিরূপণটা লিখি, এখানে লিখে আমরা সেটা এখানে একটা দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমার জুনের 5 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় করে। তাহলে আমরা এখানে লিখি জুনের 5 তারিখ ফটোকপি মেশিন ক্রয়, ফটোকপি মেশিন ক্রয়। এই যে ফটোকপি মেশিন, এটা হলো অফিস সরঞ্জাম। যে ফটোকপি মেশিন, প্রিন্টার, তারপর কম্পিউটার, এগুলো যদি ক্রয় করে তাহলে ব্যবসায় ব্যবহারের জন্য সেটা আমরা অফিস সরঞ্জাম হিসাবে লিপিবদ্ধ করি। তাহলে জুনের 5 তারিখ, আমি তারিখটা এখানে উল্লেখ করলাম আমাদের সুবিধার জন্য, যে জুনের 5 তারিখে আমরা ফটোকপি মেশিন ক্রয় করেছি 75,000 টাকা। হ্যাঁ, এরপরে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, জুনের 15 তারিখ ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন, এটা যে ফিটিং করা, এই টাকাটা এই অফিস অর্থাৎ অফিস সরঞ্জামের সাথে যুক্ত হবে। তাহলে এখন ফটোকপি মেশিনের এটা হলো এই খরচটা করেছে জুনের 15 তারিখে। আমরা আবার ছকেও লিখতে পারি, বিবরণ দিয়ে, তারিখ দিয়ে, টাকার পরিমাণ লিখে। আমরা এখানেই এটা সহজভাবে 2 নম্বরের প্রশ্ন, এটা আমরা এইভাবে লিখি, সমস্যা নেই। তারপরে আমরা লিখবো এখানে জুনের 15 তারিখ ফটোকপি মেশিনের যে বহন খরচ, তাহলে ফটোকপি বহন খরচ যোগ বহন খরচ ও সংস্থাপন ব্যয়, 3,000 টাকা। তাহলে মোট আমরা যদি মোট লিখি, মোট হলো 78,000 টাকা। তাহলে আমরা এখানে উত্তর আমরা বলছি অফিস সরঞ্জামের মূল্য। তাহলে অতএব উত্তর লিখবো অফিস সরঞ্জামের মূল্য 78,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের 2 নম্বর প্রশ্নের একটা উত্তর, আমরা এখানে লিখলাম। আমরা সঠিকভাবে যদি এটা লিখি, এই যে উত্তরটা এইভাবে লিখে দেই, তাহলে আমরা এইভাবেও দেখাইতে পারি সুন্দরভাবে, খাতাটাকে করে, বা অথবা ছকেও দেখাতে পারি, যে ছকে তারিখ, বিবরণ, টাকা লিখে আমরা এটা লিখতে পারি। তো টোটাল টাকাটা যোগ করলে আমাদের পাচ্ছি 78,000 টাকা। এই টাকাটা হলো আমাদের অফিস সরঞ্জাম বাবদ, তার মূল্য নির্ধারণ হয়ে গেল। তারপরে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্ষয়ের প্রশ্নের উত্তরটা আমরা দেখি। আমরা ক্ষয়ের উত্তরটা বলছে 2 গড়া নগদান বই।
আমরা এখানে লিখবো খ, খ উত্তর এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখবো বন্দর ট্রেডার্স দুঘরা নগদান বই। তাহলে বন্দর ট্রেডার্সের দুঘরা নগদান বই আমরা লিখলাম। তাহলে আমরা ছকটা আঁকবো। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুঘরা নগদান বইয়ের মোট এই দিকটা হলো ডেবিট দিক আর এই দিকটা হলো ক্রেডিট দিক। তাহলে আমরা এটা এইভাবে দেখাই। তাহলে এখানে লিখবো আমরা তারিখ, এখানে লিখবো প্রাপ্তি, এখানে লিখবো ভাউচার নং, এখানে লিখবো খতিয়ান পৃষ্ঠা, তারপর লিখবো টাকা নগদ, তারপর লিখবো ব্যাংক টাকা, এটা টাকায় প্রকাশ করবো টাকায়। আবার তারিখ হলো প্রদান বা পরিশোধ লিখতে পারি। তারপরে এখানে লিখবো আমরা ভাউচার নং, তারপরে হলো এখানে লিখবো খতিয়ান পৃষ্ঠা, তারপরে লিখবো এই নগদ ব্যাংক। তাহলে এটা ডেবিট দিক, এটা ক্রেডিট দিক। এখানে লিখবো এটা তারিখ। তো একটু খেয়াল করো, তাহলে এখানে মোট হলো 12টি গড়। তাহলে আমরা এখন দুঘরা নগদান বইটা এখানে লিখবো। বলছে যে জুনের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। জুনের 1 তারিখে কি বলছে, নগদ 1,20,000 টাকা এবং যে ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে আমরা লিখবো, আমরা তারিখটা হলো 2017 সাল। তাহলে এখানে লিখবো আমরা তারিখ, এখানে 2017 সাল লিখবো। জুনের 1 তারিখ লিখবো, এটা লিখবো ব্যালেন্স বিধি লিখবো, যেহেতু প্রারম্ভিক ব্যালেন্স এটা নিয়ে শুরু হয়েছে। নগদ হলো 1,20,000 টাকা, তারপরে আছে ব্যাংকে হলো 2 লক্ষ টাকা। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, এখানে আসলে ঘরগুলো একটু ছোট হয়ে গেছে, আমরা একটু ইয়া করে দেখি। এটা হলো 1,20,000 টাকা আর এটা হলো 2 লক্ষ টাকা। এটা হলো প্রারম্ভিক ব্যালেন্স, এটা হলো প্রারম্ভিক ব্যালেন্স। তারপরে আমরা এরপরে যাই 15 তারিখ পর্যন্ত। এখানে এন্ট্রিগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। তাহলে এখন আমরা লিখব যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান। তাহলে আমরা এখানে কি করেছি, টাকা পরিশোধ করেছি। তাহলে এদিকে চলে যাবে। তাহলে আমরা লিখব 2017 সাল। প্রথমে সাল লিখতে হয়, এটা জানো অবশ্যই। তারপরে জুনের 3 তারিখ, জুনের 3 তারিখ। এখানে একটা জিনিস খেয়াল করো, যমুনা ট্রেডার্স থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু টাকা পরিশোধ করছে নগদে 20,000 টাকা আর চেকে 30,000 টাকা। তাহলে এখানে হলো ক্রয় হিসাব লিখবো, ক্রয় হিসাব। নগদের ঘরে লিখবো, নগদ হলো ঘরে 20,000 টাকা, পণ্য ক্রয় নগদে 20,000 টাকা আর ইয়া হলো 30,000 টাকা।
ব্যাংকের মাধ্যমে হলো 30,000 টাকা লিখলাম। তারপরে এখানে জুনের 5 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয়, তাহলে এখানে লিখবো জুনের 5 তারিখ লিখবো অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম বাবদ ক্রয় বাবদ আমরা এখানে যেহেতু মেশিন ক্রয় 75,000 টাকা, এখানে লিখবো 75,000 টাকা। একটু খেয়াল করো তোমরা যে পরীক্ষার খাতাটা এইভাবে লিখবে, খাতাটাকে এইভাবে লিখবে, তাইলে তোমার লেখাটা সুন্দর হবে এবং কাঠ পেন্সিল দিয়ে লিখবে যাতে কোনো কারণে মুছা যায় বা আবার নতুন করে লেখা যায়। তারপরে আছে জুনের 9 তারিখের, এটা দেখো, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং ব্যবসায়ের প্রয়োজনে 1,000 টাকা উত্তোলন করা হয়েছে। তাহলে এখানে একটা হলো ব্যবসায়ের জন্য, আরেকটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, এটা হলো জুনের 9 তারিখ। তাহলে আমরা এখানে লিখবো জুনের 9 তারিখ লিখবো উত্তোলন হিসাব। এটা হলো ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু উত্তোলন, তাহলে এটা কোথায় থেকে উত্তোলন করছে? ব্যাংক হতে। তাহলে এখানে ব্যাংক হতে লিখবো 5,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে, আর ব্যবসায়ের প্রয়োজনে আবার লিখবো জুনের 9 তারিখ, দুইবারই লিখবো, এটা লিখবো নগদান হিসাব। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো তোমরা যে আমরা এই সংক্রান্ত একটা কন্ট্রা এন্ট্রি যেটাকে বলছি, তাহলে এখানে আমরা এটা ক লিখবো কন্ট্রা, এটা আমরা লিখবো এখানে 10,000 টাকা। এবং এই নগদের 9 তারিখের এটা এখানে চলে আসবে, এটা লিখবো ব্যাংক হিসাব, এটা দুইভাবে এন্ট্রি হবে, এটা হলো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব, হ্যাঁ, তাহলে নগদান হিসাব ডেবিটের ঘরে বসে ব্যাংক হিসাব নামে 10,000 টাকা এখানে আমরা লিখবো। এটা হলো এখানে আমরা এটা একটা ক দিব, এটা হলো কন্টেন্টটি, এটা ক দিয়ে বুঝাবো, এখানেও ক দিলাম, এখানেও ক দিলাম, এটা হলো বিপরীত দাখিলা বা কন্টেন্টটি বলে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3,000 টাকা। তাহলে এইটাও আমরা এখানে লিখবো 15 তারিখ, 15 তারিখ, এটাও আমরা অফিস সরঞ্জাম হিসাবেই লিখবো, এই টাকাটা আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাবে, কারণ এটা যদিও সংস্থাপন ব্যয় অফিস সরঞ্জাম হিসাবে এখানে লিখবো এটা 3,000 টাকা, এটা আমরা নগদের ঘরে লিখবো। তাহলে আমাদের প্রশ্নটা বলা ছিল 1 থেকে জুনের 15 তারিখ পর্যন্ত লেনদেনগুলোকে দুগরা নগদান বইয়ে লিপিবদ্ধ করার জন্য। তাহলে আমরা অবশ্যই এখানে এটা শেষ করলাম 15 তারিখ পর্যন্ত। এখন আমাদের কাজ কি? সেটাকে ব্যালেন্স করা। তাহলে ব্যালেন্স করলে আমরা কিভাবে ব্যালেন্স করতে হয় এটা আমরা এটা জানি আগেই। এখানে আমরা এটা এই সোজা একটা দাগ দিব, দাগ দিয়ে তো স্বাভাবিক ডেবিট দিকের এই টাকাটা যোগ করব। তাহলে এখানে হলো 1,20,000, এখানে হলো 10,000, তাহলে হলো 1,30,000। আবার এখানে হলো ব্যাংকে হলো 2 লক্ষ টাকা এখানে, তাহলে এইটা আমরা ক্লোজ করলাম। ঠিক এই টাকাটাই এখানে বসবে, খেয়াল করো, এখানে হলো এই যে ব্যালেন্সটা পাইলাম 2 লক্ষ, আর এখানে পাইলাম 1,30,000, এটা ক্লোজ করলাম। এখন এই যে ব্যালেন্স করাটা এখানে আমরা দেখাবো। তাহলে আমার এখানে কত টাকা গেল? 2 লক্ষ টাকা থেকে 30,000, এখানে হলো 5,000, এখানে হলো 10,000, মোট 45,000। তাহলে আমার আসছে 2 লক্ষ টাকা, 45,000 চলে গেলে আমরা যদি এখানে বিয়োগ করি, তাহলে এখানে পাচ্ছি 1,55,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আবার যে এখানে এই যে 30,000, 5,000, 35,000 আর 10,000, তাহলে 45,000। তাহলে এখানে আর 2 লক্ষ টাকা হইতে 1,55,000 টাকা লাগে। তাহলে এটা হলো ব্যালেন্স, যে এই 2 লক্ষ টাকা। আবার এখানে 1,30,000, এখানে হলো 20,000, এখানে হলো 75,000, তাহলে 95,000, আর হলো এখানে 3,000, তাহলে মোট হলো 98,000 টাকা। এখানে 20,000 টাকা, এখানে
75,000 টাকা আর এখানে 3,000 টাকা, তাহলে 98,000 টাকা। তাহলে 1,30,000 থেকে 98,000 চলে গেছে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি কত আসে, তাহলে এখানে আসবে 32,000 টাকা। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর দিয়ে বিয়োগটা করবে, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখানে হলো আমাদের এটা পাচ্ছি 32,000 টাকা। তাহলে এই টাকাটা আমরা লিখবো, এটা হলো মাসের, জুনের যেহেতু 30 তারিখ মাসের শেষ দিন, এটা লিখবো ব্যালেন্স সিডি, এটা লিখবো ব্যালেন্স সিডি। ঠিক এই টাকাটা আবার এর পরের মাসে জুলাইয়ের 1 তারিখে আমাদের এটা কি ব্যালেন্স নির্দেশ করে তোমরা বলতে পারবে? দুটোটাই ডেবিট ব্যালেন্স নির্দেশ করবে। তাহলে এখানে লিখবো জুলাই 1 তারিখ ব্যালেন্স, এটা লিখবো এখানে সিডি, সরি বিডি, এটা লিখবো বিডি। এখানে লিখবো কত? 32,000 টাকা। আর এখানে লিখবো 1,55,000 টাকা। তাহলে এই যে এই টাকাটা হলো আমরা এখানে, এই যে দুবারা নগদান বই, আমরা এখানে উত্তরটা কি লিখব? উত্তরটা লিখব, আচ্ছা উত্তরটা আমি উপরে লিখে দিচ্ছি। এখানে 2 নম্বরের উত্তরটা হবে যে হাতে নগদ হলো 32,000 টাকা, অর্থাৎ এটা টাকাটা রয়ে গেছে। আর ব্যাংক জমা হলো, কারণ দুটোটাই ডেবিট ব্যালেন্স নির্দেশ করেছে, ব্যাংক জমা হলো 1,55,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাইলে তোমরা স্বাভাবিকভাবে যে পরীক্ষার খাতায় খুব স্পষ্টভাবে পরিষ্কারভাবে লিখবে, যেন বেশি কাটাছিড়ি না হয়। তাইলে তোমার খাতাটা আমি আবার দেখাচ্ছি। তোমার যে পরীক্ষার খাতাটাকে এইভাবে ছকটা আঁকবে। তো এইভাবে ছকটা আঁকলে ঘরগুলো তোমার বড় করে আঁকতে পারবে এবং কাঠ পেন্সিল দিয়ে আঁকবে, যাতে কোনো কারণে মুছামুছির কাজটা সহজ হয়। আর যেহেতু আমি বোর্ডে এখানে এভাবে করেছি, একটু মানে কেমন লেখাগুলো হয়ে গেছে আর কি। যদি আর একটু বড় হতো তাহলে আরো স্পষ্ট করে লেখা যেত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমরা নেক্সট গয়ের উত্তরে চলে যাই। একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, অবশ্যই তোমরা কমেন্টস করছো বা একটু দেখি। হ্যাঁ, আমার মনে হয় একটু তোমরা যদি কোনো কারণে না বুঝে থাকো বা একটু যদি কমেন্টস করো, তাহলে আমার জন্য সহজ হয়। আচ্ছা, এবার আমরা গয়ের প্রশ্নের উত্তরে চলে যাই। গয়ের প্রশ্নের উত্তরটা হলো, আমরা এর আগে আলোচনা করেছি, এটা 3 গড়া নগদান বই চেয়েছে, সেটার আবার ডেটগুলো দিয়েছে এবং একটা শর্ত জুড়ে দিয়েছে। সেই শর্ত অনুসারে আমরা একটু খেয়াল করি। আবার আমরা খেয়াল করি, বলছে গতে প্রারম্ভিক নগদ 1,20,000 টাকা ধরতে বলছে, আর ব্যাংক উদ্ধৃত বলছে 60,000 টাকা। ঠিক আছে, ধরে জুন 18 থেকে 30 পর্যন্ত সেগুলো করা। তাহলে আমরা আবার গড়টা আঁকি। তাহলে লিখবো বন্দর ট্রেডার্সের, আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বন্দর ট্রেডার্সের, চট্টগ্রামের তো বন্দর ট্রেডার্সের, এই জন্য এটা বাছাই করে নিয়েছি। হ্যাঁ, যেহেতু তোমরা বন্দরের সাথে, হ্যাঁ যাক, যদিও আমার অনেকেই দেখছে যে দেশটা হলো বন্দর ট্রেডার্সের, লিখবো 3 ঘোড়া নগদান বই।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা ঠিক ডেবিট ক্রেডিট তো আছে, তাহলে এখানে কি হবে, দুগড়া নগদান থেকে আরো একটি করে ডেবিট এবং ক্রেডিটের দুইটা ঘর বাড়বে। এই জন্য 3 গড়া নগদান বই আমি পুরা বোর্ডটাই নিচ্ছি। তাহলে এখানে এটাকে আমি ডেবিট লিখব, এটাকে আমরা ডেবিট লিখব, ডেবিট, আর এই অংশটাকে লিখব ক্রেডিট, ক্রেডিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে দেখো, আমাদের ছকটা একটু বড় করে আছে, এখান পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটা যেহেতু আরো দুইটা করে ঘর বাড়বে, তাহলে আমি পুরা ঘরটা নিয়ে যাচ্ছি। এই যে এখান থেকে আমি শুরু করলাম। তাহলে এনে দিলাম তারিখ, তারপরে এনে লিখবো প্রাপ্তি, প্রাপ্তি সমূহ আর কি। তারপরে এখানে লিখবো ভাউচার নং, জাস্ট আপনাদেরকে একটু নমুনা দেখাই, খতিয়ান, পৃষ্ঠা, তারপরে এই যে নগদ, ব্যাংক, এগুলো টাকায় প্রকাশ করা হচ্ছে। তারপর হলো বার্তা, একটা ঘর বৃদ্ধি পাচ্ছে বার্তা। তাহলে দেখো এখানে এনে কত হলো, 7টা ঘর, মোট 14টা ঘর, 1 2 3 4 5 6 7। তাহলে আবার এখানে দেখো, এখানে লিখবো তারিখ, এখানে দেবো তারিখ, তারপর হলো প্রদান, এই ঘরটা একটু বড় করে লিখি। তারপরে হলো তারপরে লেখো ভাউচার নং, তারপরে হলো খতিয়ান পৃষ্ঠা, তারপর হলো নগদ, তারপর হলো ব্যাংক, তারপর হলো বার্তা। এই যে আমরা এটা লিখলাম। তাহলে মোট হলো 7টা ঘর। হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এই ছকটা দেখলাম, 3 গড়া নগদান বই আমরা এখন লিপিবদ্ধ করব। যেহেতু 18 তারিখ থেকে শুরু, তাহলে আমরা এখানে লিখব 2017 সাল জুনের 18 তারিখ। এনেও লিখব ব্যালেন্স, এনে লিখব বিডি, মানে প্রারম্ভিক ব্যালেন্স ব্রডাউন আনা হলো। তাহলে টাকাটা লিখব নগদের ঘরে লিখব, নগদের ঘরে লিখব আমরা যে বলা হয়েছে আমরা প্রারম্ভিক হাতে নগদ ধরে 1,20,000 টাকা ধরবো এখানে। আর ব্যাংকের ঘরে লিখবো 60,000, ব্যাংকের ঘরে লিখবো 60,000 টাকা। তাহলে আমরা এবার 18 তারিখে আরো কি আছে, আমরা সেই 18 তারিখের লেনদেনটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা আমরা 18 তারিখের লেনদেনটা দেখি। 18 তারিখে বলা আছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং প্রদেয় বিল পরিশোধ 15,000 টাকা। তাহলে প্রাপ্য বিল আদায় করেছে ব্যাংক কর্তৃক, তাহলে এদিকে আসবে। তাহলে জুনের 18 তারিখ লিখবো প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল ব্যাংকের ঘরে লিখবো কত টাকা, 25,000 টাকা। অবশ্যই কত টাকা, 25,000 টাকা, 25,000 টাকা। তাহলে এখানে আমরা প্রাপ্য বিল পাবো, লিখবো 25,000 টাকা। আর আবার এই যে 2017 এখানে লিখলাম, এখানে জুনের 18 তারিখ লিখবো প্রদেয় বিল, প্রদেয় বিলের টাকা পরিশোধ করছে ব্যাংক কর্তৃক। তাহলে কত টাকা করছে, সেই প্রদেয় বিলের টাকাটা আমরা এখানে লিখবো পরিশোধ 15,000 টাকা। এটাও ব্যাংকের ঘরেই বসবে। হ্যাঁ, তাহলে আমরা বিপরীত নামে লিখবো 15,000 টাকা ব্যাংক কর্তৃক
পরিশোধ হয়েছে। তারপরে আসো জুনের 22 তারিখ হচ্ছে পতেঙ্গা স্টোরস হতে 13,000 টাকার চেক প্রাপ্তি এবং বাট্টা মঞ্জুর করা হলো। তাহলে চেক প্রাপ্তি আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, চেক যেহেতু ব্যবসার প্রয়োজনে ডাক্কাটা চেক দেওয়া হয় অ্যাকাউন্টস পে, তাহলে সেটা ব্যাংক হিসাব ডেবিট হবে। তাহলে আমরা এখানে জুনের 22 তারিখে লিখব। তাহলে এখানে কি নামে লিখব? এখানে বলছে পতেঙ্গা স্টোর। তাহলে পতেঙ্গা স্টোর থেকে পেয়েছি, পতেঙ্গা স্টোর, এটা ব্যাংকের ঘরেই বসবে। কত টাকা বসবে? বলছে যে 13,000 টাকা চেক প্রাপ্তি এবং 1,000 টাকা। তাহলে এখানে লিখবো 13,000 টাকা, এটা ব্যাংকেই লিখবো। আর বাট্টার ঘরে লিখবো 1,000 টাকা। তাহলে বাট্টা আমরা দিয়েছি, বাট্টা মঞ্জুর করেছি। জুনের 26 তারিখ দেখো যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা এবং 25,000 টাকা চেক ইস্যু করা হলো। যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায়, তাহলে নগদে হলো 20,000 টাকা এবং 25,000 টাকা চেক ইস্যু করা হলো। তাহলে আমরা লিখবো জুনের 26 তারিখ, এটা এদিকে যাবে যেহেতু পরিশোধ করা হয়েছে। তাহলে এখানে বাট্টা আমরা পরিশোধ করতে গিয়ে পেয়েছি। তাহলে আমরা লিখবো জুনের 26 তারিখ, এটা কাকে? যমুনা ট্রেডার্স। তাহলে এখানে যমুনা ট্রেডার্স লিখবো, যমুনা ট্রেডার্সকে দিয়েছি। তাহলে এখানে একটু বিষয়টা বোঝার বিষয় আছে। নগদে 20,000 টাকা এবং কিন্তু বাট্টা মঞ্জুর করা হয়েছে 10%। তো 10% বাট্টায় নগদে হলো 20,000 টাকা এবং ইয়াতে হলো 25,000 টাকার চেক ইস্যু করা হলো বাট্টায়। তাহলে 20 আর 25 হলো 45,000। 45,000-এর 10% 4,500 টাকা এখানে আমরা বাট্টা দিয়েছি। তাহলে এখন বাট্টা আমরা পেয়েছি। তাহলে নগদের করে হলো 20,000 টাকা বসবে। আচ্ছা 10%, একটু খেয়াল করো। এখানে হলো বাট্টার ইয়াটা হবে, তাহলে এখানে হবে 10% বাট্টা হলে এখানে আমরা দিছি হলো 18,000 টাকা। আর এখানে 25,000 টাকার যদি আমরা 10% বাট্টা বাদ দিই তাহলে হলো 2500 টাকা, তাহলে 22,500 টাকা ব্যাংকে হলো 22,500 টাকা। আর এখানে 2,000 আর হলো 4,500 টাকা বাট্টা পেয়েছি। আচ্ছা এবার একটু দেখো, জুনের 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক মানে ডেবিট হয়। তাহলে এখন আমরা লিখবো জুনের 30 তারিখ। তাহলে ব্যাংক সুদ হিসাব, এটা হলো আমরা আমাদের আয়, ব্যাংক সুদ হিসাব। তাহলে ব্যাংকের টাকা বাড়বে, ব্যাংক সুদ হিসাব। তাহলে ব্যাংকের ঘরে বাড়বে কত টাকা? 500 টাকা। তাহলে এখানে ব্যাংক 500 টাকা বৃদ্ধি পেয়েছে। আবার ব্যাংক কি বলছে? চার্জ কর্তন করলো 1,000 টাকা। তাহলে আবার 30 তারিখ ব্যাংক চার্জ হিসাব, মানে চার্জ খরচ হিসাব। এখানে কত টাকা? এখানে হলো 1,000 টাকা। এও ব্যাংকের ঘরে এটা কমে যাবে, এটা ক্রেডিট হবে। তাহলে এখন আমরা এই ব্যাংক আর নগদ আমরা যোগ করব আর ব্যালেন্স করব, আর বাট্টাটা শুধু যোগ করে দেখাবো। তাহলে এখানে দেখো বাট্টা হলো 1,000 টাকা, এটা আমরা প্রদত্ত বাট্টা। আর এখানে হলো 4,500 টাকা হলো প্রাপ্ত বাট্টা। আর এখানে ব্যালেন্স করব আমরা, এখানে 1,20,000 টাকা লিখবো, এখানে আর কোনো ইয়া নেই। এখানে যোগ করবো 60, 60 আর 25-এ 85 আর 13, তাহলে 98,500 টাকা। এখানে 98,500। তাহলে এই জায়গাটা এখানে লিখবো 1,20,000, তারপর হলো 98,500। আচ্ছা এবার ব্যালেন্সটা যদি করি তাহলে এখানে 18,000 টাকা চলে গেল। তাহলে 1,20,000 থেকে 18,000 গেলে আমার কাছে কত থাকে? তাহলে থাকবে 1,02,000 টাকা। ব্যালেন্সটা হবে 1,02,000
ব্যালেন্সটা হবে 1,02,000 টাকা। আবার এখানে আমরা পেয়েছি 98,000 টাকা, তাহলে এখান থেকে চলে গেছে 1,000, 15,000, 16,000, 22,000, 48,500। তাহলে এখানে থাকবে 48,500, চলে গেলে হবে হলো 50,000 টাকা। তোমরা অবশ্যই এটাকে ক্যালকুলেটরে করবে। তাহলে এখন আমরা এই টাকাটা তো গেল এটা, আর এনে 30 তারিখ লিখে লিখবো ব্যালেন্স, এই যে এই টাকাটা হলো ব্যালেন্স সিডি। তাহলে এরপরে হলো কি জুলাইয়ের 1 তারিখে আমরা লিখবো, জুলাইয়ের 1 তারিখে লিখবো ব্যালেন্স, এখানে লিখবো বিডি, মানে এর পরের মাসের যাতে এখানে লিখবো কত, 1,02,000 টাকা আমার নগদে আছে। আর এখানে লিখবো ব্যাংকে আছে 50,000 টাকা। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ব্যাংকের যে ব্যালেন্স, নগদ এবং ব্যাংকের ব্যালেন্স। আর প্রাপ্ত বার্তা হলো 4,500 টাকা, আর প্রদত্ত বার্তা হলো 1,000 টাকা। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি, একটু নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এর মধ্যে। তাহলে আমরা এখানে উত্তরটা এদিকে লিখি, এই প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে লিখি। তাহলে উত্তর, তারপরে লিখব নগদ, মানে অর্থাৎ হাতে নগদ। হাতে নগদ কত আছে আমার, 1,02,000 টাকা, 1,02,000 টাকা। আর ব্যাংক জমা আছে 50,000 টাকা। আর প্রাপ্ত বার্তা হলো 4,500 টাকা। আর প্রদত্ত বার্তা হলো 1,000 টাকা। তাহলে এইভাবে যদি আমরা উত্তরটা লিখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমার একদম পরিপূর্ণ, তুমি 4 নম্বরের যে উত্তর করলে, তার জন্য অবশ্যই তুমি যদি সঠিকভাবে কাটাছেঁড়া না করে স্পষ্টভাবে করো, একদম সম্পূর্ণ 4 নম্বরই পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং তোমরা সুন্দরভাবে যদি গুছিয়ে লিখো, তাহলে এটা অবশ্যই উত্তরটা ওইভাবে হবে, লিখবে, এবং তোমরা একটা পরিপূর্ণ 4 নম্বর পাবে, এটা একটা বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই অধ্যায়টা শেষ করলাম সমস্যা সমাধানের মাধ্যমে। তাহলে আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে আবার সামনে নতুন একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম।